ফোরের বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন মিস্টার ওয়ালিউর রহমান, সাবেক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক লাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, সিনিয়র গবেষক, আমরু এবং ইউল্যাবের সহযোগী অধ্যাপক। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের চাইলে মতামত দিতে পারেন, তর্ক তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে ডক্টর শিকদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনারা এটা নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা করেন। এই যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কিন্তু এখন সর্বশেষ আবার আলোচনা হচ্ছে, এবং রোহিঙ্গারা নিজেরাও একটা গ্রুপ করে তারা কিন্তু প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে যে 8টি দফা তারা দিয়েছে দাবি, এই দাবিগুলো পূরণ না হলে তারাও যেতে চাইছে না। তো বিষয়টা কতটা জটিল আসলে এই প্রত্যাবাসনের বিষয়টা? ধন্যবাদ রুবায়েত ভাই। দেখুন, আমরা সাধারণত যারা রেফিউজিস অথবা যারা ডিসপ্লেস পারসন তাদের রাইটস গুলো নিয়ে আমরা কাজ করি। তো স্বাভাবিক আমার আলোচনা হবে রাইটস এর পার্সপেক্টিভে। প্রত্যাবাসনটা এটা খুব একটা জটিল প্রক্রিয়া। যদি আমরা তাদেরকে রেফিউজি স্ট্যাটাস দেই নাই, রেফিউজি স্ট্যাটাস যদি আমরা দিতাম তাহলে হয়তো বা তাদের প্রত্যাবাসনটা ইন্টারন্যাশনাল কমিটি এঙ্গেজ থাকতো এবং তাদের কনসেন্ট ছাড়া কিন্তু পাঠাতে পারতাম না। আবার এটাও সত্য, তাদেরও রাইট আছে কনভেনশন অনুযায়ী আমি যদি বলি ফেরত যাবারও। এখন আমরা যে দেখি যে আমরা প্রথমে যে তাদেরকে যে এক জায়গায় রাখলাম প্রথম দিকে, সেখানে আমরা কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে এটাকে আমরা রিথিঙ্ক করতে পারতাম কিনা, যে একটু ডিফারেন্ট প্লেসে তাদেরকে রাখা, এক জায়গায় সবাইকে রাখা। এই যে মনে করেন যে মুভমেন্টটা আপনি দেখলেন, এই যে রোহিঙ্গাদের তারা যে এখন আন্দোলন করছে ছোট ছোট করে, এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, যেটা আমরা বুঝতেছি। এখানে অনেকগুলো ফোর্স কিন্তু কাজ করতেছে। একটা ফোর্স আমি আপনাকে বলি, আমরা যদি আমরা মিয়ানমার সাইডে যদি দেখি, রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে আপনার রাখাইনদের বৌদ্ধদের উপর গুলি করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আর্মিদের সাথে সরকার একজনের ক্ল্যাশ হয়েছে। হ্যাঁ, এগুলো দ্বারা আমরা কি ইন্ডিকেশন, অথবা আরসা রিসেন্টলি তারা কিন্তু অ্যাটাক করেছে। হঠাৎ করে প্রত্যাবর্তনের সময় এই ঘটনাগুলো কেন হচ্ছে? তার মানে ওইখানকার সাথে সরকারের সাথে আর্মিদের একটা ক্লাস আর্মিরা চাচ্ছে না, এবং আর্মিরা কিন্তু খুব 100% তারা বিভিন্ন কথা বলছে, তারা ফেরত নেবে না। এখন তাদের এজেন্ট যে আমার এসব জায়গায় কাজ করবেন, তারও কিন্তু নিশ্চয়তা নাই। এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তাদের যে রাইট আছে, তারা যে যেই পরিমাণ ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হয়েছে, যেমন অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, ওটা কেউ কিন্তু এই অবস্থায় ফেরত যেতে চাবে না। আমি যদি রাইটস এর পার্সপেক্টিভে যদি দেখি, আমি কিন্তু মেইন জায়গাটা কিন্তু আসছি না যতক্ষণ পর্যন্ত না সেটা মিয়ানমারকে কিভাবে বাধ্য করা যায় যে তাদের জন্য একটা নিরাপদ জায়গা, যারা প্রত্যাবর্তন নিরাপদ জায়গায় কিন্তু এর আগে 1,10,000 জন তারা কিন্তু রেখেছে 2012 ক্ল্যাশের পরে। এবং এই রিসেন্ট যে ক্ল্যাশটা যেটা হয়েছে, এটা কিন্তু ছড়িয়ে গিয়েছিল ওই ক্যাম্পের থেকে, এবং তারা যে কি ইনহিউম্যান সিচুয়েশনে আছে সেটা কিন্তু আমাদের কাছে পুরো রিপোর্ট আছে, এবং সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল যে আপনার মিডিয়া এটা কভারও করেছিল। সেখানে কিন্তু কোনো রাইটস তাদের কিন্তু ছিল না, এবং তাদের কিন্তু খাবারের সংকট কিন্তু হয়েছিল, এবং সেখানে কিন্তু আর্মিরা মাঝে মধ্যে আপনার জাতিসংঘের খাবার প্রদান করা বন্ধ করে দিয়েছিল। তো এই ইনফরমেশন গুলো তাদের কাছে আছে, যারা রোহিঙ্গা যারা এখানে আছেন, তো তারা তো এই অবস্থায় যেতে চাবে না। আপনি দেখেন আর্মিরা, আমি সেটাই বলছি, মিয়ানমারকে কিভাবে বাধ্য করা যায়। তখন আপনি বলেন 10 লক্ষ লোককে এক জায়গায় না রেখে বিচ্ছিন্নভাবে রাখা, এটা কি বাস্তবসম্মত? না, এটা পুরো বাংলাদেশের সব জেলা মনে করেন বাস্তবসম্মত মনে হচ্ছে না। 2টা কি 3টা ক্যাম্প, এখন যদি কক্সবাজার যদি বেলসে যদি আমরা জেলাকে কি আমরা ক্যাম্প বানিয়ে ফেলবো? মিস্টার ওয়ালিউর রহমান বলেন। না, ধন্যবাদ। এটা মূল্যবান কথা বলেছেন, কিন্তু আপনার সাথে আমি বোধহয় একমত হতে যাচ্ছি। কারণ যে পৃথিবীর কোথাও সে রেফিউজি হয়ে থাক বা আমরা যে অবস্থা রেখেছি, 10টা 20টা কোনো ক্যাম্প তারা করে না। জর্ডানে যান আপনি, পাশের দেশ যেগুলো, জার্মানিতে একটা ভিন্ন ব্যাপার, তারা 1 মিলিয়ন দিয়েছে। হ্যাঁ, জার্মানিতে আপনার মতো নিয়েছে, কিন্তু আপনার চিন্তাভাবনা তারা সারা দেশে নিয়েছে। কারণ কি, দে উইল ইউজ দেম, ওদেরকে ট্রেন আপ করছে অলরেডি, তাদেরকে বিভিন্ন জায়গাতে ঢুকিয়েছে। টেক ইন্ডাস্ট্রিজ, অল অফ দেম, দে নিড মোর পিপল। সেদিন দেখলাম যে তারা আধা মিলিয়ন লোক তারা খুঁজছে। মানে ফেরত পাঠানোর ব্যাপারটা এখানে নাই, কিন্তু আমাদের কিন্তু ফেরত পাঠানোর ব্যাপার ফেরত পাঠানো না, আমাদেরকে পাঠাতে হবে। এক্স্যাক্টলি, পাঠাতেই হবে। এছাড়া কোনো উপায় নাই। এবং যদি আমরা 10টা জায়গায় ছড়িয়ে দিতাম, তাহলে ওই 10টা 10 গুণ আমাদের সমস্যা হতো। ওয়েল টেকিং ইনটু কনসিডারেশন, যেটা আপনি বলছেন, এটা হলো খুবই নর্মাটিভ চিন্তা, নর্মাটিভ ভালো ভালো মানুষের চিন্তা। কিন্তু আমাদের চিন্তাটা কি, সরকারের চিন্তাটা কি? সেটা হচ্ছে যে
ওদেরকে ফেরত দিতে হবে, কিন্তু শান্তিপূর্ণভাবে। যে সেই ফিরে যান আপনি জাতিসংঘে, প্রধানমন্ত্রী যেটা বললেন সেখানে যে আমরা শান্তি চাই। মায়ানমার করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা চাই শান্তি এবং শান্তিপূর্ণভাবে এদেরকে আমরা ফেরত দেব। সেটা কতদূর সম্ভব হবে বলে মনে হচ্ছে? এখন সেটা হলো ভিন্ন ব্যাপার। এখন আপ টু নাও যেটা আমরা দেখছি যে থিংস আর মুভিং অলরাইট, এবং যে সমস্যাগুলোর কথা আমরা বলছি এখন, ভাবছি যেগুলো, এগুলো যে হবে না তা তো নয়। এটা আমরা ভেবেছি, আগেও ভেবেছি হতে পারে। রোহিঙ্গারা 8 দফা দাবি কিন্তু দিয়েছে, এই দাবি আছে। তারপরে আজকে আর্টসার যে ফিনান্সিয়াল টাইমস রিপোর্টটা পড়েছেন, চিন্তার ব্যাপার সেটা, যে আমাদের নিরাপত্তা সিকিউরিটির ব্যাপার এখানে আছে। কাজে চেষ্টা হচ্ছে, এবং যেভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী যা বললেন, তিনি দিল্লি গিয়েছিলেন, কথাবার্তা হয়েছে, যে এই যে সুখের ব্যাপার হচ্ছে যে, ভালো দিকটা হচ্ছে যে ভারত, চায়না এবং জাপান ওরা প্রিফ্যাব বাড়ি করছে, যেখানে যেখানে তা যাবে প্রত্যেকের বাড়ি শনাক্ত করে সেখানে সেখানে বাড়ি তারা বানাচ্ছে। মায়ানমারে শুরু হয়ে গেছে অলরেডি, রাখাইনে। তো সেখানে শুরু করা হবে আস্তে আস্তে। তো আমি নিশ্চিত যখন শুরু হবে, মোমেন্টামটা শুরু হতে হবে। একবার মোমেন্টাম শুরু হয়ে গেলে পরে দেখবেন এরা যাবে। কারণ আমরা এই সমস্যা নিতে পারবো না, আন্ডার নো সার্কামস্টান্সেস দে মাস্ট গো ব্যাক। এখন আমরা যদি এত চিন্তা করি, এখন আমরা রেফিউজি স্ট্যাটাস দেই না ওদেরকে, therefore আমরা সেখানে সেই হ্যাঁ রাইটস আছে, কিন্তু প্রিন্সিপাল অফ রিফর্মও যেগুলো দায়িত্ব আমাদের দেয় অ্যাজ এ রিসিভিং কান্ট্রি, সেগুলো আমাদের নাই। এবং আমরা আমাদের এই জনপদ প্রধানমন্ত্রী তার বিরাট একটা কি বলে বদলতা দেখেছেন। তিনি বলছেন আমরা যদি খাই 3 মাস 4 মাস, ওদেরকে খাওয়াতে পারবো আমরা 3 মাস 4 মাস, তার বেশি তো না। কিন্তু সমাধান তো 3-4 মাসে হবে বলে মনে হচ্ছে না। 2 বছর লাগবে ওদের যেতে, কিন্তু মোমেন্টামটা শুরু হোক। দেখুন, থিংস উইল চেঞ্জ। শুরু এখনো হচ্ছে না। মিস্টার চৌধুরী, আপনি কি ভাবেন? আমি মনে করি যে বাংলাদেশ তার অত্যন্ত সীমিত সম্পদের মধ্যে যতটুকু করেছে এবং করে যাচ্ছে, এটা শুধু মানে উইদাউট বিং বায়াসড আমি বলবো প্রশংসার যোগ্য। আর ওই যে ছড়িয়ে ছিটিয়ে আমাদের হয়তো ওই জায়গাটার জন্য আসলে কিন্তু ইকোলজিক্যাল একটা পরিবেশ, সাংঘাতিক চাপ সৃষ্টি হয়েছে। প্রথমে একটা ধারণা ছিল যে একটা কোনো দ্বীপে তাদেরকে চর অঞ্চলে স্থানান্তর করা যায় কিনা, কিন্তু সেটাও হয়তো আন্তর্জাতিক দৃষ্টিতে হয়তো হতো যে সেখানে মানব বসতি, ওখানেও একটা পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা ছিল। বাট লিমিটেড রিসোর্সে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেনাবাহিনীরও ইয়েতে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহায়তা করা হচ্ছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে এক জায়গায় কনসেন্ট্রেট হওয়ার ফলে ডকুমেন্টেশনটা সহজও হচ্ছে। কারণ আমাদেরকে তো এখন যেহেতু ভারটা আমাদের উপরে এসছে, আমাদেরকে প্রমাণ করতে হবে তারা মায়ানমারের নাগরিক, এবং তাদেরকে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব মায়ানমারের উপরে পড়ে। এবং আমি মনে করি যে অনেক কিছু এখানে পজিটিভ হয়েছে। 1 নম্বর যেটা স্যার বললেন যে এই যে অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, এবং সেটাও বিদেশি সাংবাদিকরা যাদের সঙ্গে তারা দেখছে। আরেকটা যেটা হচ্ছে যে এই যে সেনাবাহিনীর যে ফর দ্য ফার্স্ট টাইম যে একটা সেনাবাহিনী স্বীকার করলো, অত্যন্ত ছোট একটা ঘটনা স্বীকার করলো, আর এটা একটা সিম্বলিক, যে আমি আইনের ঊর্ধ্বে নাই এবং তাদের বিচার হচ্ছে বা যাই হচ্ছে। এটাও কিন্তু তারা চাপে পড়ে, আন্তর্জাতিক চাপে তারা এইটুক পর্যন্ত স্বীকার করছে যে হ্যাঁ আমাদের মানে সিস্টেমেটিক ভাবে গণহত্যা হয় নাই, কিন্তু স্বীকার করেছে এরা সন্ত্রাসী ছিল না। এবং সেটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে আসছে, ছবি সহ মুভি আসছে, ভিডিও আসছে। তা আমি মনে করি যে যে দাবিগুলো আসছে সেটা আমি মনে করি অত্যন্ত মানবিক। আমি সবসময় আমার নিজের কথা চিন্তা করি, আমি যদি আমার দেশ থেকে আমাকে তাড়িয়ে দেয় এবং আমি একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকি, আমার কোনো কাজ নেই, আমার বাচ্চার ভবিষ্যৎ জানি না, আমার নিজের কালকে সকালের খাবার কি হবে সেটা জানি না, তখন এখানে একটা মানে একটা ফ্রাস্ট্রেশন থেকে যে দাবিগুলো তারা আসছে আমি মনে করি অত্যন্ত মানবিক দাবি। কারণ তারা চাচ্ছে যে
তারা যেন আবার ফিরে না আসে। এবং সেটাই তো বাংলাদেশ সরকার প্রথম ডে ওয়ান থেকে বলে আসছে যে আমরা চাই রিপেট্রিয়েশন হোক, কিন্তু তারা যেন আবার ফিরে না আসে সেই ধরনের একটা পরিবেশ, যার জমি সেই জমি ফেরত দেওয়া হোক, যে গ্রামে সেই গ্রামটার তাকে ঘর বানিয়ে দেওয়া হোক, হয়তো আজকে না হলে 6 মাস পরে ঘর বানিয়ে দিবে, এবং তার যে মিনিমাম রাইটস সেগুলো, এবং নাগরিকত্ব তো একটা মিনিমাম রাইটস। কেন একটা মানুষ, সে যদি প্রমাণিত হয় যে সে 20 বছর 25 বছর 40 বছর ধরে সেখানে আছে, তার অটোমেটিক নাগরিক। কারণ বাংলাদেশের অভ্যুদয়ের আগে যে ওখানে, আমার সহজ কথা, ফরগেট অ্যাবাউট পাকিস্তান, বাংলাদেশ হওয়ার আগে যে যেখানে ছিল, আমরা তো তাহলে বাংলাদেশের নাগরিক তো নয়, সে হতে পারে পাকিস্তানি নাগরিক বা ব্রিটিশ নাগরিক হতে পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক নয়। সেটা যদি সে প্রমাণ করতে পারে, সেটা তার ওখানে থাকার অধিকার আছে, আমাদের এখানে থাকার অধিকার নেই। কিন্তু সে যেটা চাচ্ছে, প্রত্যেকটা দাবি অত্যন্ত মানবিক দাবি, এবং আমার মনে হয় বাংলাদেশ সরকার ওইভাবেই তাদের সাথে কথা বলেছে। এবং আমি জানি না যে সর্বশেষ কি হয়েছে, যে তারা তো বলেছে যে আমরা তাদেরকে নিয়ে তো আর কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখতে পারবো না, তখন তাদেরকে হয়তো কোন একটা, সেটা রাখাইন হোক বা রোহিঙ্গা হোক বা বার্মিজ বাঙালি হোক, বাঙালি, আমি যদি ভুল না হয়, মানে মায়ানমারিজ বাঙালি আছে যারা রাখাইন রোহিঙ্গা নেয় বা বাঙালি হিসাবে, তো সেভাবে তারা থাকতে পারবে কিনা সেগুলো তাদের ব্যাপার। কিন্তু ইমিডিয়েটলি আমাদের কথা হচ্ছে যে তাদেরকে রিপ্যাট্রিয়েশন করা, এবং রিপ্যাট্রিয়েট করে তারা যেন একটা সিকিউর পরিবেশে থাকে এবং তাদের রুটি রোজগার যা সেখানে ছিল। আরেকটা জিনিস যেটা আসছে, যে ওই যে কয়েকটা ইকোনমিক জোন করার জন্য তারা হয়তো অনেকে চাপে আছে যে এইসব জায়গা তারা নিয়ে যাবে, তো সেখানেও এগুলো তাদেরকে রিহেবিলিটেট করার দায়িত্ব সেটা মায়ানমার সরকারের। এবং তাদেরকে যদি সেই ধরনের আশ্বাস দেওয়া হয় যে এখানে যদি ইন্ডাস্ট্রি হয়, এখানে যদি ইপিজেড এর মতো গড়ে উঠে, সেখানে তাদের চাকরি বাকরি হবে, তাহলে হয়তো একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে, আমি মনে করি যে তাদের মধ্যে, যারা এখানে আছে তাদের মধ্যে সেই আশ্বস্ততা ফিরিয়ে আনতে হবে যে আমরা বাংলাদেশ সরকার চেষ্টা করছি তাদের সর্বোচ্চ স্বার্থ রক্ষার জন্য, এবং আমাদের আন্তর্জাতিক চাপ বহাল রাখতে হবে সারা বিশ্ব, এবং বিশেষ করে যেসব প্লেয়ার এখানে অ্যাক্টিভ প্লেয়ার তাদের উপরে, তারা যেন চাপ অব্যাহত রাখে মায়ানমারের উপরে, যথাশীঘ্র এদের ফেরত নেওয়ার ব্যবস্থা করা। না, আমি আপনাদের সাথে একমত, কিন্তু আমার মনে হয় কি, এখন ফেরত পাঠান যেহেতু 16 তারিখে আমার মনে হয় শুরু হওয়ার কথা ছিল, জানুয়ারি মাসের 16 তারিখে, যেটা এখনো শুরু হয় নাই। মানে বাংলাদেশের সাথে অথবা সরকার সাথে জনগণের সাথে কিন্তু আমাদের কিন্তু কোনো অভাব নেই, মানে কোঅপারেশনের জায়গাটা আমরা কিন্তু চাচ্ছি তাদেরকে ডিগনিটি নিয়ে যেটা ফেরত যাচ্ছে, যেটা বলতে সাস্টেইনেবল। এরকম না যে আপনার যেমন 1982 কিন্তু চুক্তি হয়েছিল, চুক্তি নিয়েছিল, কিন্তু আবার কিন্তু চলে আসতেছে। তার মানে ওই ব্যাপারগুলো হচ্ছে যে সাস্টেনেবল কিনা সেই প্রসেসের জায়গাটা আমরা বারবার কথা বলার চেষ্টা করি, এবং এটা তো ডেফিনেটলি ডিপেন্ড করেছে আপনি কতটুকু কূটনীতিক ভাবে। প্রথম চুক্তি তো হলো 70। আমরা যেমন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আহমেদ আল কবির। যে ডক্টর কবির, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ জি প্লিজ। যে একটু যদি বলেন, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলছিলাম। আসলে বলা হচ্ছে যে খুব সহজ ব্যাপার হবে বলে মনে হচ্ছে না এই প্রত্যাবর্তনের ব্যাপারটি, আপনি কিভাবে দেখছেন? আমি দেখে সহজ তো কোনো কিছুই না, কারণ এত 10 লক্ষ লোক আমাদের দেশে আছে, এরা যে ফিরে যাবে খুব সহজে, এবং এই প্রক্রিয়াটাও যে সহজে, ওদেরকে ওইখানে যাওয়ার পরেও যে চ্যালেঞ্জেস আছে, এইগুলো আনলিমিটেড চ্যালেঞ্জেস। শুধু খাওয়া, স্বাস্থ্য, শিক্ষা, এটুকুই সীমাবদ্ধ না, এর বাইরেও অনেক চ্যালেঞ্জেস আছে তাদের ফিরে যাওয়ার পরে। আর এদেরকে ফিরে নেওয়ার ব্যাপারেও চ্যালেঞ্জেস আছে। চ্যালেঞ্জেসের মধ্যে একটা মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের বাংলাদেশ বা মায়ানমারের বাইরেও আরেকটা থার্ড ফোর্স চ্যালেঞ্জ হিসেবে আসছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং সেটা হচ্ছে, ওনারা সবকিছুতেই বলবেন যে হিউম্যান রাইট বা আমাদেরকে সবকিছু তাদের স্বার্থ রক্ষা করে সবকিছু করতে হবে, এইসব জিনিসগুলো আমি এগুলাকে আন্ডারমাইন করতেছি না, এগুলা প্রয়োজন আছে, কিন্তু তার মানে এইটা না ওইটাকে কন্ডিশনালিটিস করে আমাদের রিপাট্রিয়েশন প্রক্রিয়াকে স্লো ডাউন করা। আমি আমার কথাটা পরিষ্কার করতে পারছি কিনা? পরিষ্কার হয়নি। থার্ড ফোর্স মানে কি বোঝাচ্ছেন আপনি? আমি থার্ড ফোর্স বলতে আমি যেটা মিন করতেছি, যেটা হচ্ছে যে বাংলাদেশ এক পক্ষ আছে, মায়ানমার আরেক পক্ষ আছে, এখানে পরিষ্কার। আর থার্ড ফোর্স হচ্ছে যে ইউএন এজেন্সিস গুলা,
বা যারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে, যারা এইসব রিফিউজিদের নিয়ে কাজ করবে, অনেক বেশি তারা হয়তো কাজের থেকেও কথা অনেক বেশি বলেন। এই ধরনের অনেক এজেন্সি আছে। এদের বক্তব্য হচ্ছে যেটা যদি আমি এদেরকে যদি ফিরে নিতে হয়, তো অবশ্যই তাদের XYZ এই কন্ডিশনালিটিস গুলো পূরণ করতে হবে। এইখানে আমার ব্যক্তিগত মত হচ্ছে যেটা হল যে দেয়ার শুড বি এ প্লেস টু কম্প্রোমাইজ। এইখানে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে দুই দেশের মধ্যে বাইলেটারাল ডিসকাশনের মাধ্যমে। তাদেরকে এখানে যে কোনো আমরা বাফার জোন ক্রিয়েট করতে পারি। যে এটা কি বাইলেটারাল হবে নাকি মাল্টিল্যাটারাল হবে, কোনটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? দুইটাই তো ভালো উত্তর হলো না, অস্পষ্ট রয়ে গেল। আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। অ্যাম্বাসেডর ওয়ালি রহমান, আপনি যদি একটু বলেন। উনি বলেছেন বক্তব্য, কিন্তু আপনার স্পষ্ট হয়নি আমার কাছে কথা মতে আমি মনে করি স্পষ্ট হবে। তবে একটা জিনিস যেটা বোধহয় বলা প্রয়োজন এখানে, সেটা হচ্ছে যে UNHCR অ্যাডমিশন তো আমি করালাম জেনেভাতে, তো তখন এটা সত্যিকার ভাবে একটা বড় আকারে শুরু হলো। প্রেস সার্জন রাখা হলেন প্রথম চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডাইরেক্টর, হোয়াটএভার। তখন থেকে কাজ শুরু করছে, তারা ভালো কাজ করছে, এবং অন্যান্য যারা আছে FAO, তারপরে বিভিন্ন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এরা এখানে এসে গিয়েছে, আছে তারা। একটা কথা হচ্ছে যে শুনতে খারাপ লাগে, সেটা হচ্ছে যে জাতিসংঘে প্রয়োজন আছে আমাদের। কারণ যেটা সবাই বলছে, আমরা বলি, সবাই আমরা একই কথা বলি যে জাতিসংঘ থাকলে এটা একটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যাটাস থাকে। যেহেতু ইউএন খুব শক্ত ভূমিকা নিয়েছে, বর্তমান সেক্রেটারি জেনারেল, অন্যান্য দেশ, প্রেসিডেন্ট ম্যাককার্থি বলল জেনোসাইড হচ্ছে বাংলাদেশে, আর এথনিক ক্লিনিং সবাই বলছে। তো এই ক্ষেত্রে জাতিসংঘের দরকার আছে, পার্ট অফ জাতিসংঘেরা। কিন্তু ওনার প্রশ্নের এই একটা উত্তরে দিচ্ছে যে আমরা চাচ্ছি না যে এটা একটা সেলফ পারপেচুয়েটিং অবস্থা হোক। কারণ যেমন আমি জাতিসংঘে কাটিয়েছি 13 বছর, নিউ ইয়র্ক এবং জেনেভা, নিউ ইয়র্ক। কাজেই ইটস ট্রু টু সাম এক্সটেন্ট, ইফ নট এন্টায়ারলি, যে তারা কোনো জায়গায় গেলে they want to perpetuate their place, থাকতে চায় সেখানে। কারণ they need their own roti. This is very crude, but this is how it is. এবং যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট কার্ডটা পড়েন, they talk about United Nations also, বিভিন্ন জায়গাতে সেখানে অনেক কিছু লেখা আছে, তার ভিতরে দুর্নীতির কথা আছে, বিভিন্ন রকম দুর্নীতি করা আছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক নিজেও তারা দুর্নীতি মুক্ত নয়, কিন্তু তারা বলে দুর্নীতির কথা। এবং আমরা জানি জাতিসংঘ অনেক রকমের তারা করেছে, কি বলে আপনার ইনভেস্টিগেশন করেছে, বিভিন্ন রকমের জায়গা থেকে বিভিন্ন লোককে সরিয়ে নিয়েছে, কিন্তু ওভারঅল তাদের ইম্প্যাক্টটা ভালো, দরকার আছে আমাদের জন্য। কারণ ওদের কথা আবার সবাই শুনে, তো বাংলাদেশ বললে পরে চ্যানেলরা শুনবে না, ওদের কথা শুনবে। যে এখানে রাশিয়ার ভূমিকা যদি বলেন, ভারতের ভূমিকা যদি একটু বলেন। রাশিয়াতে বোধহয় বলেছে যে বার্মি সরকার, প্রশ্নের ইয়ের সাথে স্যারের সাথে বলছি যে আমি কিন্তু কিছুটা একমত, যে প্রশ্নকর্তা যে কথাটা বলেছেন, যে কিছু লোকের কিন্তু এটাতে কর্পোরেট ইন্টারেস্ট আছে, এটা বাংলাদেশের ভিতরেও আছে। অনেকে আমাদের দেশের জন্য যে জিনিসটা একটা বিরাট দুর্দশা বয়ে আনছে, অনেকের কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না, কারো যারা এগুলো নিয়ে কাজ করছে, যারা এগুলো নিয়ে ব্যবসা করছে, তাদের জন্য একইভাবে জাতিসংঘের বিভিন্ন এবং অন্যান্য অর্গানাইজেশনসেরও এটা যেটা বললেন রুটি রুজি, মানে কর্পোরেট ইন্টারেস্ট আছে টু পারপেচুয়েট ইট। এবং এই সংজ্ঞা না হলে আমি এটা করব না, এই ধরনের
ইয়েটার উদ্দেশ্য হচ্ছে জিনিসটা যেন দীর্ঘায়িত হোক, দীর্ঘায়িত হলে এখানে ফান্ড আসবে, এখানে অ্যাপয়েন্টমেন্ট মানে পজিশন সৃষ্টি হবে। ঢাকায় এখন যদি 10 জন ছিল সেটা একদিন 100 জন তাদের থাকাটা জাস্টিফাই করা হবে। এটা হয়তো আমি নেগেটিভলি বলছি, বাট এটা কিন্তু একটা প্রত্যেক অর্গানাইজেশনের একটা পারপাস ইয়ে থাকে, যেটা ইউএনএ বলা হয় শর্ট টার্ম প্রজেক্ট। এগুলো আমরা এটা সম্বন্ধে মানুষের মানবিক দৃষ্টি যেটা করবো সেটার সাথে বিষয় এটা আমাদের দেখতে হবে যে এটা যেন পারপেচুয়েট না হয়। এবং এই দাবি যেমন ধরো আজকে যে দাবিগুলো করেছে সবগুলো না হলে আমি যাবো না, এরকম কথা না। আমি তাকে পাঠাবো, আমরা অবজারভেশন রাখবো, সেখানে জাতিসংঘ ক্যান বি ইনভলভ, যে তারা আমি যদি ওই বাড়িঘর গুলো যে হচ্ছে সেগুলো যদি তাদের ঠিক গ্রামে গ্রামেই হয়ে থাকে, তাদের জায়গার উপরে হয়ে থাকে, তাদেরকে যদি বলা আছে এই ফসল নষ্ট হয়েছে, ভবিষ্যতের ফসল তুমি তুলতে পারবে, সেই ধরনের তাদের শিক্ষার ব্যবস্থা বা ওইখানে যদি আমরা আন্তর্জাতিক সহায়তা আসে যে সেখানে স্কুল হবে, কলেজ হবে, চাকরি হবে। এবং সব থেকে বড় কথা, তাদের যদি যেভাবেই হোক 135টা এথনিক গোষ্ঠীর মধ্যে যদি 136টা করতে হয়, সেখানে যদি করে তারা যদি তাদের নাগরিকত্ব ফিরে পায়, সেটাই সব থেকে বড় ইয়ে হবে। যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কবি এবং সাবেক রাষ্ট্রদূত মিস্টার মোফাজ্জল করিম। যে মিস্টার করিম, আপনি যদি বলেন, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলছিলাম, আপনি বিষয়ে এতক্ষণ আমাদের আলোচনা দেখেছেন, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমার ব্যাচমেট। আমার কাছে পুরো বিষয়টা মনে হচ্ছে আটকে গেছে। প্রথম থেকে এটা গতিশীল ছিল না আমার দৃষ্টিতে। বাংলাদেশ চেষ্টা চরিত্র অনেক করছে ঠিকই, কিন্তু গতিশীল নয়। এমনকি অ্যারেঞ্জমেন্ট একটা স্বাক্ষরিত হয়েছিল মাস দুয়েক আগে, সেই অ্যারেঞ্জমেন্টটা যেটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং এর মতো আর কি অনেকটা, যে সেখানে তারা নির্মাণ যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল বা যে সমঝোতায় এসেছিল সেগুলো এখন রক্ষা করছে না। যেমন কথা ছিল 23 তারিখ থেকে শুরু করবে, বাংলাদেশ চাচ্ছিল যে অন্তত 1000 করে যাবে, সেই জায়গায় তারা 300 মতো বোধহয় বলেছে। যাই হোক, মোট কথা এগুলো নিয়ে কোনোদিন সন্তোষজনক নয় বাংলাদেশের জন্য, এবং তার বাহানা করে করে পিছাচ্ছে। প্রধান কারণ আমি মনে করি তৃতীয় কোন পক্ষকে, প্রথম থেকে বাংলাদেশ তৃতীয় কোন পক্ষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি যে জাতিসংঘ, চীন, ভারত, রাশিয়া, এদের কাউকে না কাউকে, বিশেষ করে জাতিসংঘকে এর সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। যে অ্যারেঞ্জমেন্টটা স্বাক্ষরিত হলো নেপিডোতে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং ওই দেশের একজন মন্ত্রী পর্যায়ের একজন স্বাক্ষর করলেন, সেখানেও কাউকে তৃতীয় পক্ষ কাউকে রাখা হলো না। যদি তৃতীয় পক্ষ না রাখা হয় তাহলে এরকম তাড়না করে করে এরা সময় কাটিয়ে দেবে এবং ভয়াবহ পরিণতি সামনের দিকে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সাবেক রাষ্ট্রদূত এবং কবি মোফাজ্জল করিম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। শিকদার, আপনি যদি বলেন তাহলে আমি একটু আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলোর নাম বলা হচ্ছে তাদের ভূমিকায় আসলে আমি জাস্ট এটা আপনার প্রশ্নের অ্যান্সার দিব, কিন্তু আমি এই সাথে আগের জন যে বলেছেন ডক্টর সাহেব যে মানে তৃতীয় পক্ষ মানে আরেকজন যে বলেছেন যে ইনভলভমেন্ট, মানুষকে আমি এক জায়গায় রাখতেছি, আমার ম্যানেজমেন্টের এখানে একটা প্রবলেম কিন্তু আমি দেখছি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ সরকার থেকে যারা এখানে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা কি কোনো প্রকার মাঝিদের, মানে মাঝি হচ্ছে যে একটা এলাকার যে হেড, তাদের থেকে নির্ধারণ করে কোনো কাউন্সিলিং করতেছি আমরা, মানে তাদের কোনো মানে জিনিসটাকে আমরা বুঝাচ্ছি তাদেরকে যে আমাদের উদ্দেশ্য সৎ, আমরা তাদের দিন রাখলাম, আমাদের প্রবলেম তোমাদের ওই জায়গায় দেখবো, ওই জায়গায় আমরা এখানে দেখবো, তোমার যেন কোনো সমস্যা না হয়, যেটা গভর্নমেন্ট বলছে যে তাদেরকে সাস্টেনেবল আমরা রাখতে চাচ্ছি, মানে প্রবলেমটা সাস্টেনেবল ভাবে সলভ করতে চাচ্ছি। এই মেসেজগুলো কেন তাদেরকে দিতে পারছি? এই যে সবাইকে ঘরে ঘরে দেওয়া সম্ভব না, কিন্তু মাঝিগুলো আছে, আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু করছি না। এখন কিন্তু আমি কেন বলছিলাম যে একসাথে রাখার ক্ষেত্রে 50,000 জন যদি লুট করে, আজকে দেখলাম কয়েকশো নামছে, কয়েকদিন পরে 1000 নামবে, যদি চাবেন এখন অনেক ধরনের এজেন্ডা এসে কাজ করবে। জাতিসংঘে যেটা বলেন, বিভিন্ন এনজিও বলেন, তাদের অনেক স্বার্থ আছে। আবার মায়ানমারের এজেন্ট এখানে কাজ করবে যেটা ডিস্টেবিলাইজ করার জন্য। কাজে সেই জায়গায় আমরা গ্রাউন্ড ওয়ার্ক গুলো করছি কিনা, এটাও কিন্তু আমার নিরাপত্তার হুমকি। যদি 50,000 যদি নেমে যায়, এই যে আমরা এক জায়গায় যে রাখলাম, আমরা এটাকে ম্যানেজ করবো, আমরা প্ল্যান করতেছি যে এই যে পাঠানোর প্রক্রিয়া যখন শুরু হবে, একটা পক্ষ তো এটা বানচাল করবে, সেখানে আমরা কিভাবে ওদেরকে রিকভার করবো, কিভাবে ওদেরকে ম্যানেজ করবো।
এই জিনিসগুলো আমার মনে হয় একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। যে নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান। যে মিস্টার হাসান, আপনি যদি বলেন, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম। জি, আমি একটুখানি শুনছিলাম আপনাদের কথা। জি, ব্যাপার হচ্ছে কি যে এই জিনিসটা যতটা সহজ প্রথমে ভাবা হয়েছিল ততটা সহজ তো নয়। কারণ আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এদেরকে ফেরত নেওয়া, এবং আমেরিকা শুধু না, চীন, রাশিয়া, ভারত সবার সঙ্গে সমন্বিত ভাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর একটা চাপ সৃষ্টি করা, যাতে এইসব লোকদেরকে, মানে রোহিঙ্গা যারা এসেছে তাদেরকে ফেরত পাঠানো, এবং এটা যত শীঘ্রই সম্ভব। কারণ সামনে আসছে বর্ষা, সামনে আসছে মানে বিভিন্ন পরিবেশগত সমস্যা, এইগুলো ডিপ রুটেড হওয়ার আগেই এই ব্যাপারটা ত্বরান্বিত করার দরকার আছে। এবং আমি নিজে মনে করি যে সমস্ত ব্যাপারটা প্ল্যানিং করতে হবে এবং খুব শীঘ্র সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা শুনেছিলাম যে আজকে থেকে রোহিঙ্গা মানে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে, কিন্তু এখন তো দেখছি যে এটা শুরু করা হবে। এটা কবে হবে এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এবং আমার মনে হয় যে আমাদের বিজ্ঞ যে সমস্ত আলোচক আছেন তারাও আমার সঙ্গে একমত হবেন যে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার, আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা দরকার, এবং শুধু রেড ক্রস না, শুধু ইউএনএইচসিআর না, সবাইকে মিলিয়ে এখানে একটা সমন্বিত অ্যাকশন, যার সঙ্গে বাংলাদেশও সম্পৃক্ত হবে। জি, অনেক ধন্যবাদ। কথা বলছিলেন সাবেক রাষ্ট্রদূত মিস্টার রাজিউল হাসান। মূল যে পয়েন্ট, মিয়ানমারের উপর একটা কার্যকর চাপ তৈরি করা, যে নাগরিককে সম্মানজনক ভাবে ফেরত নিতে হবে, সেইটি কিভাবে করা যায়? এবং এখানে আমার বন্ধু রাজিউল হাসান, ধন্যবাদ আপনাকে। এর জন্য যেটা সরকার প্রথম থেকেই করেছেন, অনেক কিছু রেফার করেছেন, যে চায়না আমরা পেয়েছি। এই জন্য বলবো পেয়েছি যে আমরা কি সম্পূর্ণ পেয়েছি না, এবং সম্পূর্ণ পাওয়াটা কোনো ডিপ্লোম্যাটের পক্ষে সেটা চাওয়া বা দেশের পক্ষে চাওয়া সম্ভব না। বলা হচ্ছে মিয়ানমার তো চীনকে সম্পূর্ণ পেয়েছে। লোক চীনকে সম্পূর্ণ পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম ভেবে দেখেন আপনি যে কথাটা উনি বললেন, যে চীন যদি হস্তক্ষেপ না করত তাহলে কিন্তু আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা করতে পেরেছি হতো না এত তাড়াতাড়ি। চীনের ইন্টারেস্টটা কি? ওদের ইন্টারেস্ট হচ্ছে যে তারা এটা বাংলাদেশকে, তারা আমাদের সম্পর্ক আছে ওদের সাথে, মায়ানমারের সাথে বড় সম্পর্ক, বিশাল বিনিয়োগ আছে এখানে, বিশাল বিনিয়োগ আছে, এবং আর্মস সাপ্লাই সেখানে বিরাট অঙ্কের আর্মস আছে। এবং ভারত হচ্ছে ওদের প্রবলেম ইজ ইন্ডিয়া। ভারতকে আমরা কতটা পেয়েছি? এটা হলো চায়না। যে চায়না সেখানে যে ভারত যাচ্ছে, ভারত বলছে যে আমরা সেখানে ইনভেস্ট করছি, আরো করব। চায়না তো করছে, রাশিয়া সেখানে ইনভেস্টমেন্ট করছে বাই ওয়ে অফ সেন্ডিং আর্মস। নাও রাশিয়া ইজ নাম্বার 1 আর্মস সাপ্লায়ার। ভারত দেখুন এখানে জাতীয় স্বার্থ, সম্পূর্ণ জাতীয় স্বার্থ। একই কারণ দেখেন চীনের ওখানে বড় রাস্তাঘাট করেছে। চীন একটা পোর্ট তো আগেই ছিল, সিতুয়ে পোর্ট, এখন তারা আরেকটা পোর্ট করছে। সেটা হবে একটা শোকেস অফ দ্য ওয়ার্ল্ড, যে ওয়ান বেল্ট ওয়ান রোড। মায়ানমারের সেই যে পোর্টটা করছে, দ্যাট উইল বি দ্য বিগিনিং অফ গোয়িং টু দ্য seas all over the world, up to Europe, if not America. কাজে চায়নার ওদের যে স্ট্র্যাটেজিক চিন্তাটা সেটা অনেক বড়। কাজে তারা মায়ানমারকে কোনোভাবে ছাড়বে না। কাজে মায়ানমারের উপর ইনফ্লুয়েন্স চায়নার সবচেয়ে বেশি। রাশিয়া অ্যান্ড ভারত এবং রাশিয়া, ওদের যে ইনফ্লুয়েন্স একত্রে, চায়নার ইনফ্লুয়েন্স তার চেয়ে বেশি। কাজে চায়নার ইনফ্লুয়েন্সের জন্য আমরা চুক্তিটা করতে পেরেছি। আমাদের ইন্টারেস্টটা কি? আমি ওনার যে কথাগুলো বলেছেন সমস্ত কিছু আমি আমলের এই কথাটা বলছি, যে স্টিল আমাদের সমস্ত কিছু করতে হবে, ওদেরকে ফেরত দিতে হবে। এত চিন্তা করলে কিন্তু আমরা কখনো পারবো না যে ওরা কি করবে না, করবে তারা, কিন্তু ওদেরকে ফেরত দিতে হবে ওদেরকে। এই হিউম্যানিটেরিয়ান
কনসার্নের জন্য আমরা এখানে অ্যালাউ করতে পারবো না যে একটা আমাদের জন্য একটা সিকিউরিটি নেওয়ার জন্য তো মিয়ানমারের উপর কার্যকর চাপ তৈরি করতে হবে। বাংলাদেশের সেই শক্তি নাই, চাইলে এবং আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশ করেনি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমি কথা বলিনি, পররাষ্ট্রমন্ত্রী খুব পরিষ্কার করে কালকে বলেছেন যে আমাদের চাপ আমরা রাখছি এবং আপনারা যারা গেছিল আমাদের ডেভেলপিং কান্ট্রিজ ফ্রেন্ডস গতকাল, যে আপনাদের কাছে আমাদের সমবেত অনুরোধ যে আপনারা চাপ সৃষ্টি করেন, চাপ প্রয়োগ করেন, যাতে করে মায়ানমার কোনোভাবেই আমাদের যে চেষ্টা যে ফেরত পাঠানোর তারা এগ্রিমেন্ট করেছে, কিন্তু তবুও চাপ রাখতে হবে যাতে করে তারা শেষ পর্যন্ত সমস্তকে সবাইকে ফেরত নিয়ে যায়। এ নিয়ে আমরা আরো কথা বলি। প্রিয় দর্শক, এই পর্যায়ে গণতন্ত্রে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। গণতন্ত্রে আজকে আমরা কথা বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে মিস্টার ইশফাক আলী চৌধুরী আপনি যদি বলেন চীনের ভূমিকাটা নিয়ে। আমরা বিরতিতে যাওয়ার আগে চীন এবং ভারত উভয়ের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। আমি বলতে চাই যে যদি স্টেক্স যদি চীনের বার্মাতে থেকে মায়ানমারের থেকে থাকে, তবে বাংলাদেশেও আছে। বাংলাদেশ কিন্তু এখন চীনের হিউজ ইনভেস্টমেন্ট এবং চীনের সাথে আমাদের যে বাণিজ্য সেটাও কিন্তু একটা বিলিয়ন ডলার। মায়ানমারের স্ট্র্যাটেজিক সিচুয়েশন অনেক ইম্পর্টেন্ট হতো। একদম মায়ানমারের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যে বা অর্থনৈতিক অবস্থা কিন্তু বাংলাদেশ থেকেও খারাপ। দেশে অনেক রিসোর্স আছে বাট ইউটিলাইজেশন। চায়না জানে তার ইকোনমিক এখানে যে ইনভেস্টমেন্ট গুলো সে করছে, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু সে ফেরত পাবে। আমাদের সেই ক্ষমতা আছে। আজকে মায়ানমার ইজ এন ইনডেটেড কান্ট্রি, ঋণগ্রস্ত একটা দেশ, যে চীনের কাছে এখন দাসখত দিতে হবে। বাংলাদেশে কিন্তু সেই অবস্থা নয়। একই কথা আমি বলবো ভারতের ক্ষেত্রে। ভারত তার লুক ইস্ট পলিসিতে দেখছে যে আমি মিজোরাম হয়ে মায়ানমার হয়ে আমি সোজা দক্ষিণ পূর্ব এশিয়া যেতে পারি, বাংলাদেশের তার প্রয়োজনে। কিন্তু এটাও ভারত জানে যে চীনের এখানে যদি যত ইনভেস্টমেন্ট হবে তাকে কিছু না কিছু ক্ষেত্রে ম্যাচ করতে হবে, এবং বাংলাদেশকে ছেড়ে ভারত কখনো এগিয়ে যেতে পারবে না, কারণ এখানে চীনের একটা বিরাট ভূমিকা অলরেডি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট ফর বোথ চায়না অ্যান্ড মায়ানমার, চায়না অ্যান্ড ইন্ডিয়া। এবং সেই জন্যই যে চাইনিজ যে প্রেশারটা আসছে, এটা কিন্তু তারা চিন্তা করেই করছে যে বাংলাদেশকে আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। এবং ভারতও জানে এই ধরুন আপনার ইনভেস্টমেন্টের কথা। আজকে যদি মায়ানমারে শুধুমাত্র এই রাখাইন না, আপনার শান কারেন এইসব যেসব বিদ্রোহীরা আছে এবং খোদ যেখানে আজকে রাখাইনে যে বার্মিজরা হয়তো যে বৌদ্ধরা কিছুদিন আগে হয়তো এই মুসলমানদেরকে মেরে এখান থেকে পালিয়েছে, এখন তো বার্মিজ সেনাবাহিনী তাদেরকেই গুলি করছে। তারা এখন আলাদা রাষ্ট্র চায়। আমাদের এই গরিব রোহিঙ্গারা তো আলাদা রাষ্ট্র চায়, ওই রাষ্ট্র মায়ানমারের স্বীকৃতি, তারা মায়ানমারের নাগরিক হয়ে থাকতে চায়। আর ওই বৌদ্ধরা তারা বলছে আমাদের রাখাইন স্টেট বানাতে হবে, প্রাচীন আরাকান রাজ্য আমাদের চাই। জি, এই যে ডিস্টেবিলাইজ এখানে এইরকম অবস্থায় তো ইনভেস্টমেন্টও তো জি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মিস্টার আওয়াল। জি, আপনি যদি বলেন, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম। মিস্টার আওয়াল। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো। বলেন, নৌবাহিনীর সাবেক দ্বিতীয় প্রধান ছিলেন তিনি। আপনি যদি বলেন এই ইস্যুটিকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি আশাবাদ দিয়ে শুরু করব যে একটা হলো যে একটা ইনস্ট্রুমেন্ট যেটা সাইন হয়েছিল, তখন অনেকটা অনিশ্চয়তা ছিল যে এটা কখন শুরু হবে। তো সেই একটা সময়সীমা ছিল যার ভিতরে প্রক্রিয়াটা শুরু হয়েছে। আর এরপরে যেটা ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট যে চুক্তিটা হয়েছে, সেটাতে একটা 2 বছরের যে সময়সীমা পাওয়া গেছে, এটা আমি মনে করি একটা পজিটিভ ডেভেলপমেন্ট। কিন্তু যেটা অনিশ্চয়তা আছে সেটা হচ্ছে যে তাদের যে স্বেচ্ছায় সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে প্রত্যাবর্তন, এই বিষয়গুলো নিয়ে অনেক সংশয় রয়েছে বাস্তব ভিত্তিক, এবং এগুলোর প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত এগুলোর ঠিক সঠিক জবাব আমার মনে হয় না কেউ দিতে পারবে। তো আমি যেটা দেখি যে এখানে 3টা ধাপ যদি আমরা বিবেচনা করি, প্রথমে একটা ফ্রেমওয়ার্ক এটা দরকার, সেটা ফ্রেমওয়ার্কটা হয়ে গেছে।
এখন কাঠামোটা দরকার, যেটা আমরা পাঠাবো তারা রিসিভ করবে এবং তার সাথে নিরাপত্তা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে। এরপরে এক্স্যাক্টলি যে প্রত্যাবাসন প্রক্রিয়াটা শুরু হয়, তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি। তো এটা তো আগামীকালই শুরু হওয়ার কথা ছিল। তো আমরা আমাদের তো যে লিস্ট যেটা এটি তো আমরা এখনো দেওয়া হয় না বা দেওয়া সম্ভব হয় না, কারণ তারা যে প্রক্রিয়ার যে ফর্মের মাধ্যমে তারা দিয়েছিল সেটা এখন পরিবার ভিত্তিক বিন্যাস করা হচ্ছে এবং সেইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে যেটা জানা গেছে সেভাবে তাদেরকে দেওয়া হবে। জি, অনেক ধন্যবাদ। কথা বলছিলেন নৌবাহিনীর সাবেক দ্বিতীয় প্রধান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মিস্টার আওয়াল। একটু যদি আপনি বলেন, উনি কিন্তু আশাবাদী, উনি বললেন না মানে এখানে হচ্ছে প্রচন্ড ধৈর্যের এখন পরিচয় বাংলাদেশে, যে আমরা বাংলাদেশ কিন্তু দেখছি মানে খুব ধৈর্যের পরিচয় দিচ্ছে, খুব তাড়াহুড়াও করতে চাচ্ছে না, আবার আমরাও বলছি না খুব তাড়াহুড়া করে। কিন্তু আমার কনসার্নটা অন্য জায়গায়, যে আসলে কিভাবে এটা মানে প্রসিডিউরটা কিভাবে হবে। আমরা না হয় ফেরত পাঠালাম এগুলো, আপনি দেখেন তাদের জমি জমাগুলো, এই যে আরাকানের যে রাখানদের সাথে যে প্রবলেম, অনেকদিন আগে থেকে কিন্তু তারা আলাদা স্বায়ত্ত শাসনকে একেবারে স্বাধীনতা চাচ্ছে, এবং তাদেরকে তারা স্যাটিসফাইড করছে কিভাবে আর্মিরা মুসলমানদের জমিগুলো নিয়ে এখন তাদেরকে সে জায়গায় সেটেল করে দিচ্ছে। এখন যে জমিগুলো তাদেরকে উচ্ছেদ মানে নিয়ে নিল এবং সেখানে আবার তাদেরকে সরাই দিয়ে রোহিঙ্গাদেরকে মানে পরবর্তী সেখানে দিবে, মানে এই যে একটা সোশ্যাল বন্ডেজ ছিল। মনে করেন আগে যখন কনফ্লিক্ট হতো, আমরা 91-এর পরে যখন কাজ করেছি তখন দেখেছি যে আপনারা কোথায় আশ্রয় পেয়েছেন, কিভাবে সাহায্য পেয়েছেন, তখন রোহিঙ্গারা বললো লোকাল রাখাইনরা আমাদেরকে সাহায্য করেছে। তো দীর্ঘদিন যাবত যে আর্মিরা মানুষের মাথা ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানরা হচ্ছে শত্রু, আমাদের জায়গা দখল করবে হ্যান তেন। এখন এই সোশ্যাল বন্ডেজটা কিন্তু নাই। এখন আপনি যদি খেয়াল করেন 2012 সালের পর থেকে অ্যাকশনটা কারা নিয়েছে, লোকাল মগেরা মানে রাখাইনরা কিন্তু অ্যাকশন নিয়েছে, আর্মিরা ব্যাকফুটে ছিল, তারা যা সাপোর্ট করেছে তোমরা করেছো। এই যে একটা বন্ডেজটা যে ছুটে গেল, কমিউনিটি বন্ডেজটা, এর ভিতরে কিভাবে সমাধান করবে এটা মানে একটা যারা ফিরে মানে তাদের মধ্যে আস্থাটা কিভাবে আসবে, মানে আমাদের উদ্দেশ্য কিন্তু খুব অনেস্ট, তাই না? আমরা যে জায়গাটা দিয়েছি এটা ওয়ার্ল্ডের অন্য কেউ কিন্তু দিবে না, তাই না? জার্মানি যখন সার্ভে ছিলেন, জার্মান দিয়েছে, তার বিশাল একটা ইন্টারেস্ট ছিল, তাদের ইউজ করতে হবে, কিন্তু আমাদের তো কোনো ইন্টারেস্ট নাই। আমরা তাদেরকে নিয়ে কি করবো? আমাদের নিজেদের লেবার ফোর্স আছে, তাই না? ইউজ আমাদের প্রায় 26 লক্ষ লোক আমাদের দরকার, প্রতি বছর এবং 26 লক্ষ লোক বের হচ্ছে। তাহলে কিন্তু এখন তাদেরকে ইউটিলাইজের প্রশ্ন আসে না। এখন এই জায়গায় এখন মেইন জায়গাটা হচ্ছে আমাদের চায়নার উদ্দেশ্যটা একটু স্টাডি করতে হবে, তারা কি চাচ্ছে। মানে আমি বোঝার চেষ্টা করছি, ওইখানে একটা ইপিজেট করবে, তারা কি চাচ্ছে যে লেবার ফোর্স এখানে ইউজ করবে, মানে আমরা কিন্তু ইনফরমেশন পাচ্ছি না। আমরা কিন্তু মায়ানমার কোনো নিউজ পেপার স্টাডি করছি না, মানে ওখানকার যে ল্যাঙ্গুয়েজ গুলো, তাদের বিভিন্ন কমিউনিটি, তাদের বিভিন্ন গ্রুপ, তারা কিভাবে ভাবতেছে, তাদের ইংরেজি কিভাবে দেখতেছে, প্রথমে সবগুলো বের করে দাও। তারা যে সাক্ষাৎকার দেখছিলাম, তারা অবৈধ, এই দেশে বাঙালি, আবার এখন বলতেছে হ্যাঁ আমরা তাদেরকে নিচ্ছি। তাহলে এই যে ইয়েটা আপনার চেঞ্জিংটা মেন্টালিটি কিভাবে হচ্ছে, আমরা কি এগুলো স্টাডি করছি? যে আমাদের শেষ পর্যন্ত মিস্টার ওয়ালিদ রহমান যদি একটু বুলেট আকারে বলেন যে কি করতে হবে আসলে বাংলাদেশকে। ধন্যবাদ। 1 নম্বর যেটা আমরা চেষ্টা করছি সেটাই করতে চালিয়ে যেতে হবে। যে 2 নম্বর হচ্ছে যে প্রেশার রাখতে হবে, খুব যত রকম ভাবে প্রেশার। যেমন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, খেয়াল করেছেন যে একটা জেনারেলকে কংগ্রেস থেকে রেজলিউশন দিয়ে তাকে he has been declared PNG, person non grata। এরকম আরো করার দরকার। এটা আমাদের একটু ডিপ্লোম্যাটিক জোর খাটাতে হবে ওয়াশিংটন ডিসিতে, এবং আমি শিওর যে আমাদের অনেক জায়গায় সচির অ্যাওয়ার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে, তার উপরে কিন্তু চাপ তৈরি হয়েছে। এরকম আরো আমাদের পররাষ্ট্রমন্ত্রণালয় কাজ করছে, তারা খুব ভালো কাজ করেছে আমি বলবো এই যে গত কয়েক মাসে, এবং তারা আরো যেন জোরদার করে কাজটা বাড়িয়ে দেয় বিভিন্নভাবে। কারণ আন্তর্জাতিক প্রেশার আমাদের জন্য 1 নম্বর প্রয়োজন এখন। তা শেষ কথা হচ্ছে যে ভারত, চায়না, রাশিয়া, চায়না তো আছেই, কিন্তু ভারত এবং রাশিয়াকে আমাদেরকে একটু বলতে হবে, অনুরোধ করতে হবে, তোমরা ওখানে ইনভেস্টমেন্ট করো, কিছু কিছু করো, যাতে করে এরা যেন আর চলে আসার কোনো প্রবণতা না থাকে। রাশিয়ার ভূমিকা যদি একটু বলে সর্বশেষ। আমি মনে করি রাশিয়া ইজ এ থার্ড পার্টি হিয়ার, কারণ রাশিয়া নিজের অনেক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তাদের নিজেদের শাসনতান্ত্রিক সমস্যা, তাছাড়া মধ্যপ্রাচ্যে তারা ভীষণভাবে ব্যস্ত। তো সেখান থেকে খুব একটা হবে না। কিন্তু যেটা আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ থেকে যে ধরনের স্ট্রং কন্ডেমনেশন আসছে, সেটাকেও আমরা কাজে লাগানো উচিত। এবং এই মিলিটারি জান্তা যে একটা করেছে, গণহত্যা করেছে, এবং তারা যে আন্তর্জাতিক
ট্রাইব্যুনালের শাস্তিযোগ্য অপরাধ করেছে, এটাও কিন্তু যেভাবে হোক, সরকারের মাধ্যমে হোক অথবা আমাদের সিভিল সোসাইটির মাধ্যমে হোক, পশ্চিম ইউরোপকে দিয়ে এটাও একটা চাপ সৃষ্টি করা। তোমরা যদি, তো আমরা কিন্তু ভুলি নাই, তোমরা যে গণহত্যা করেছো এবং তোমার মানবতা বিরোধী অপরাধ করেছো, সেটাও কিন্তু আমরা নজরে রাখছি। এটাও কিন্তু আরেকটা চাপের কাজ করবে। না, আমি জাস্ট বলবো যে আমাদের পররাষ্ট্র অনুরোধ থাকবে যে রাশিয়া নাই, চায়না নাই, অথবা ইন্ডিয়া নাই, যেটা মিডিয়াতে যেগুলো ছড়াচ্ছে তারা তো নাই। আমরা এই যে জিনিসটা যেভাবে না ভাবি, আমরা ভাবি আমাদের যথেষ্ট স্ট্রং পজিশন আছে। খেয়াল করেন আগামী 2025 থেকে 2030 আমরা নিজেদের ক্যালকুলেট 30 to 40 বিলিয়ন আপনার ডলারে কিন্তু প্রজেক্ট আছে বাংলাদেশে। সো দেন ইট স্যার যেটা বলেছেন যে আপনি কনজিউমার সোসাইটিতে মায়ানমার ভিতরে নাই, কনজিউমার সোসাইটি 17 কোটি মানুষ সেখানে, উই হ্যাভ এ পারচেজিং পাওয়ার। রিসোর্স থাকলে তো হবে না, রিসোর্সের যে মেটেরিয়াল তৈরি করবেন সেটা সেল করতে হবে। তো সেল ইজ এ বিশাল বাজার এখানে। একদম মানে চায়নারা ওদিকে গেছে দেখে আমাদের কিছু নেই এটা ভাবলে হবে না, আমাদের একটা স্ট্রং পজিশন বসে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই মুহূর্তে যে প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে যে সরকারের উচিত ক্যাম্পে যারা মাঝে যারা আছেন তাদের সাথে এক ধরনের কন্ট্যাক্ট করা, এক ধরনের কমিউনিকেশনের ভিতর দেওয়া, এক ধরনের মেসেজ দেওয়া যে উই আর এভরিথিং উই আর ডুইং ফর ইউর বেস্ট। গুজব তৈরি হয়। এখন যেটা হচ্ছে যে ডিফারেন্ট এজেন্ট তারা কিন্তু অনেক ধরনের কাজ করবে। আর একটা কথা হচ্ছে আমি খেয়াল করি যে আমেরিকা আমাদেরকে হেল্প করে, অমুক হেল্প করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা কিন্তু খামাখামি কেউ হেল্প করবে না, দে হ্যাভ অলসো দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। তো সেগুলোকে কিভাবে তাদের আমার এগুলো নিয়ে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। জি মিস্টার ওয়ালি, আমরা শেষ করতে চাই। জাতীয় স্বার্থের কথা বললেন, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদেরকে। চায়না, ভারত, চীন এবং রাশিয়া, এছাড়া আমেরিকার কথাটা যে বললাম আমি, যে কংগ্রেস উইথ অল দি প্রবলেম দ্যাট দে মে হ্যাভ উইথ দেয়ার লিডার্স, বাট কংগ্রেস ইজ capable of playing a the most important role. ওদের যে moral influence আছে সারা পৃথিবীতে, the greatest power on earth, we have to admit that. এটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে আপনি বললেন না প্রথমে যে 10 জনকে তারা যে মেরেছে, কবর দিয়েছে ইত্যাদি ইত্যাদি, সেটা কেন করলো? সেটা এমন আদার থিংস দ্যাট ইউ হ্যাভ সেড, তারা দেখাচ্ছে সারা পৃথিবীকে যে আমরাও কিন্তু ওদেরকে শাসন করেছি, আমরা ওদেরকে মেরেছি, সত্যি মেরেছি, এবং যে জেনারেল ছিল এখানে তাকে আমরা এখান থেকে বরখাস্ত করেছি, উইথড্র করেছি। পৃথিবীকে বোঝানো, এরকম ভাবে পৃথিবীকে বোঝানোর জন্য তাদেরকে যেন আরো কিছু দোষ স্বীকার করে তার জন্য একমাত্র আমেরিকান কংগ্রেস এবং আদার থিংস ক্যান ডু ইট। অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জনতন্ত্র গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত দ্বিমত ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি এটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন এবং এর পুনঃপ্রচার দেখুন আজ রাত 2টো এবং পরদিন সকাল 6টায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গে